আজকের ব্লগটি শুরু করছি গতকালকে রাত থেকে। আমরা গিয়েছিলাম দিয়াবাড়ি হাটে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গরু দেখতে প্রতি বছরই যাওয়া হয় মোটামুটি। হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমরা গিয়েছিলাম হাট দেখতে। এখনো বেশি তেমন একটা হাট জমে ওঠেনি। দিয়াবাড়ির হাট, যেটাকে বউবাজার বলে, ওখানে হাটটা জমে ওঠে। রাস্তার ওপাশে যে খাবারের দোকানগুলো ছিল সেগুলো এখন রাস্তার এপাশে নিয়ে আসা হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে, তাদের জন্য খাবারের জায়গাগুলো হয়েছে। অনেক এগ্রো ফার্মগুলো তাদের গরুগুলাকে নিয়ে আসে। এবার দেখলাম গরুর দামগুলো অনেক বেশি চড়া। এখনো হয়তোবা জমে ওঠেনি, এজন্য গরুর দাম অনেক বেশি চাচ্ছিল। এক পাশে ছাগলের জন্য জায়গা বরাদ্দ ছিল, ছোট ছাগল কম এসেছে। এবার দেখলাম হাটে ঢোকার মুখে এক পাশে ছাগলের ঘরগুলো, আর তার সামনে রাস্তার ওপাশে বসেছে ইজারার ঘরগুলো। গত বছর 8 কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছিল একজন, এবার শুনলাম 4 জন মিলে 9 কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছে। অনেক গরু দেখলাম, সাদা গরু, লাল গরু, কালো গরু, অনেক রকম গরু। এখনো সব গরু এসে উঠেনি। অনেকগুলো ঘর দেখলাম খালি, চারপাশের ঘরগুলো বরাদ্দ হয়েছে, মাঝখানে এখনো গরু আসেনি, খালি হয়ে আছে। এদিকে আমার হাজবেন্ড দাম দর করছিল, কিন্তু দাম এত বেশি গরুর। ছোট ছোট গরুগুলো অনেক বেশি যাচ্ছিল, 1,60,000, 2 লাখ, 3 লাখ এরকম দাম ছিল গরুর। এবার আমার টুনটুনি পাখি, টোনা পাখি সবাই খুব গরু দেখে খুশি হচ্ছিল। আমারও খুব ভালো লাগছিল। খোলা মাঠের মধ্যে সুন্দর একটা সন্ধ্যার পরিবেশ ছিল। এখানে ওরা ওয়াচ টাওয়ার তৈরি করে অস্থায়ী একটা মসজিদও তৈরি করেছিল। এখানে অনেকে এসেছে দূর দূরান্ত গ্রাম থেকে। কোরবানির সময় ঢাকার পরিবেশটা একরকম থাকে, গ্রামের পরিবেশটা একরকম থাকে। ঢাকা শহরে সবাই গরু দেখতে খুব পছন্দ করে। আমাকে কমেন্টস করে জানাবেন আপনারাও কে কে গরু দেখতে পছন্দ করেন। আজকে সকালে রান্না বান্নায় চলে আসলাম। এখানে আমি ঢেঁড়স এবং আলুগুলোকে ভাজি করতে বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, তারপরে মুরগিটাকে কষিয়ে আলুর সাথে ঝোল ঝোল করে রান্না করব। গতদিন যে দেশি মুরগিটা এনেছিল, একটা দেশি মুরগি উঠিয়ে রেখেছিলাম, ওইটাই আজকে রান্না করছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। করলা এবং পটলটাকে একসাথে কেটে নিয়েছি। করলা এবং পটল সাথে আলু দিয়ে একটা ভাজি করব। আমার শাশুড়ি এরকম ভাজি করেন, করলা, পটল এবং আলুর সাথে। তো আমার হাজবেন্ড ডাল দিয়ে খেতে এটা খুব পছন্দ করেন। আমি মাঝে মাঝে শুধু করলা আর আলু ভাজি না করে পটল, আলু, করলা একসাথে দিয়ে ভাজি করি। আপনারা একদিন করে খেয়ে দেখতে পারেন, এটা আসলে ভালো লাগে খেতে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিলাম এবং তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম সাথে। লবণটা দিয়ে দিলে প্রথমে করলাটা তিতা লাগে না। ভাজিগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে হালকা রেখে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে তিতা লাগবে করলাটা। এদিকে আমার মুরগিটা কষে এসেছে, আমি মুরগিটাকে ভালো মতো কষিয়ে আলু দিয়ে দিব। আলুর সাথে বেশিক্ষণ কষাবো না, কারণ আলুটা সিদ্ধ হয়েই আছে। তারপরে আমি ঝোলের পানিটিকে ঢাকনা দিয়ে নামিয়ে নিব। এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমাদের কাজের ভাবিটা আমার কিছু আদা কেটে দিয়ে গিয়েছে, ওটাকে ধুয়ে নিচ্ছি। আদাগুলোকে আমি ব্লেন্ড করে রাখবো। সামনে যেহেতু কোরবানি চলে আসছে, কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। এদিক থেকে আমি চা বসিয়েছি। আজকে সকালে এখনো চা খাওয়া হয়নি, তো আমি চাটা খাবো ভাবছিলাম। আদাগুলোকে ব্লেন্ড করে পরে চা নিয়ে বসবো। আজকাল আমার একটু চা খেতে খেতে গান দেখতে ভালো লাগছে। তো কোক স্টুডিওর কিছু গান অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে গান ছেড়ে চা খেয়ে মি টাইম পালন করি আর কি। তো আদাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরকম ছোট ছোট ডিব্বার মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে কয়েকদিনের মধ্যে খেতে পারি, এজন্য শুধু সুন্দর মতো বক্স করে রেখে দেই। আমার মনে হয় সবগুলো একসাথে রেখে দিলে, অনেকে আইসক্রিমের বক্সে একসাথে রেখে দেয়, বারবার বের করতে করতে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। যখন প্রয়োজন আমি একটা ডিব্বা নামিয়ে নেই। আদাটাকে ব্লেন্ড করতে করতে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। এই যে আজকে আমাদের রান্না বান্না।